ইতিহাসের যে বাবর, তার ছেলের নাম হুমায়ুন কবির। তা আমারও কাকা আমার নাম রেখেছিল হুমায়ুন কবির। তা আমি আর বছর বাঁচব। বিধায়ক হুমায়ুন কবির এখন মিডিয়ার কাছে ট্রেন্ড, বিশেষত পশ্চিমবঙ্গ আর সব থেকে বলতে গেলে এখন মুর্শিদাবাদ। বাবরি মসজিদ, তার সঙ্গে একটা গেস্ট রুম অর্থাৎ মেহমানখানা, তার পাশে একটা বড় করে হসপিটাল, যে হসপিটালে অত্যন্ত নিডি মানুষরা, গরিব মানুষরা, অসহায় মানুষদের ন্যূনতম পয়সায় ভালো পরিষেবা, স্বাস্থ্য পরিষেবা দেওয়া হবে। বলছি মহারাজজি, আপনি শুধু 3টে বিধানসভায় না, আপনি 22টা বিধানসভাতে 22টা রাম মন্দির করুন। আমাদের তরফ থেকে স্বাগতম এবং অভিনন্দন। দলের থেকে বা আপনার কাছের কোনো লোক যদি বাধা দেয়, যদি ধরুন আপনার দল থেকেই যদি আপনাকে বলে, তখন আপনি কি করবেন? তাদের যেমন এইটা অধিকার দিয়েছে সংবিধান, আমাকেও তো সংবিধান অধিকার দিয়েছে। আমার মতো করে আমি নামাজ পড়ব 5 ওয়াক্ত, আমার মতো করে আমি কোরআন তেলাওয়াত করব। বিধায়ক হুমায়ুন কবির এখন মিডিয়ার কাছে ট্রেন্ড, বিশেষত পশ্চিমবঙ্গ আর সব থেকে বলতে গেলে এখন মুর্শিদাবাদ। হ্যাঁ, মুর্শিদাবাদের নেতা হিসাবে মিডিয়ার কাছে প্রথম পছন্দ, প্রথম চয়েস বিধায়ক হুমায়ুন কবির। তার কারণ আপনারা সবাই জানেন, উনি মুর্শিদাবাদের বুকে 2য় নম্বর বাবরি মসজিদ উনি প্রতিষ্ঠা করতে চলেছেন আগামী বছর। এখন শুধুমাত্র পশ্চিমবঙ্গে বা ভারত মিডিয়া না, ইন্টারন্যাশনাল মিডিয়াও এখন বিধায়ক হুমায়ুন কবিরকে নিয়ে চর্চা। শুধু কি বাবরি মসজিদ না, ওখানে উনি আরও কিছু করতে চান যারা গরিব জনসাধারণ তাদের জন্য। আসুন আমরা তারই উত্তর আজকে নেব বিধায়ক হুমায়ুন কবিরের কাছে। বাবরি মসজিদ শুনছিলাম যে 1 নাম্বার যদি অযোধ্যা ওখানে হয়, 2 নাম্বার হবে মুর্শিদাবাদে, তাই তো? দেখুন, একটা বাবরি মসজিদ ছিল অযোধ্যায়, সেটা শুধু ভারতবর্ষের মানুষ না, গোটা পৃথিবীর মানুষের নলেজে ছিল যে সম্রাট বাবর এটা প্রতিষ্ঠা করে গেছিলেন। যে কোনো কারণেই হোক, আমাদের ভারতবর্ষের কিছু মানুষ সেই বাবরি মসজিদটা যে ঐতিহাসিক সৌধ, সেটাকে 1992 সালের 6 ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে সেটাকে ভেঙে ফেলা হয়েছিল। তারপরে অনেক জল গড়িয়েছে, কেস হয়েছে, সুপ্রিম কোর্ট হয়েছে, হাইকোর্ট হয়েছে, বিভিন্ন কোর্টের যে সমস্ত বিচার ব্যবস্থা, সেখানে শেষমেশ 2019 সালে যাদের উদ্যোগে এই বাবরি মসজিদকে ভেঙে ফেলা হয়েছিল, তারাও ক্লিন চিট পেয়ে গিয়েছিলেন। এবং সেই সঙ্গে ভারতবর্ষের সুপ্রিম কোর্ট রামলালার জায়গা বলে সেটাকে রায়দান করেছিলেন। সেই মোতাবেক সেখানে একটি রাম মন্দির প্রতিষ্ঠা পেয়েছে। আমাদের ভারতবর্ষের আদরণীয় প্রধানমন্ত্রী, তিনি আনুষ্ঠানিকভাবে আড়ম্বনার সহিত সেই মন্দিরকে তিনি উদ্বোধন করেছেন 22 জানুয়ারি 2024। তারপরে প্রায় 1 বছর হতে চলল, আমরা সামনে জানুয়ারিতে পড়ব। মন্দির প্রতিষ্ঠা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। এটা সনাতন ধর্মাবলম্বী মানুষ, এটা রামের কে যারা দেবতা মানে, তারা রাম মন্দির করেছে, এটা কিছুই বলার নেই। কিন্তু আমাদের যে একটা ঐতিহাসিক সৌধ, যেমন শাহজাহান বাদশাহ তাজমহল প্রতিষ্ঠা করে গেছে, আজও আগ্রার বুকে সেই তাজমহল জ্বলজ্বল করে জ্বলছে। পৃথিবীর মানুষ জানে যে দিল্লির থেকে 70 কিলোমিটার দূরে একটা আগ্রাতে তাজমহল প্রতিষ্ঠা আছে। এছাড়াও অনেক ঐতিহাসিক সৌধ আছে। তো 1992 সালের 6 ডিসেম্বর যেটা ভেঙে ফেলা হলো, আমরা যতটুকু খোঁজ খবর পেয়েছি যে এলাকাটায় বাবরি মসজিদ ছিল, সেই এলাকাতে যে ধরনের মুসলিম বাসিন্দারা বসবাস করতেন, এই বাবরি মসজিদ ভেঙে ফেলার পর তারা আস্তে আস্তে অনেক মুসলিম মানুষ, তারা অনেকটা জায়গায় অন্যত্র সরে গেছে। যাদের একটু ক্ষমতা বা অর্থনৈতিক স্বাচ্ছন্দ্যতা ছিল, তারা বিভিন্ন জায়গায় ওখান থেকে শিফট করেছে।
এখনও কিছু মানুষ সেখানে আছে, মুসলিম সম্প্রদায়ের মানুষ, কিন্তু মহামান্য সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছেন তাতে ইউপি সরকারকে বলেছে যে 5 বা 6 একর জায়গা বাবরি মসজিদ করার জন্য দিয়েছে, সেটা যেখানে ছিল সেখান থেকে প্রায় 14 কিলোমিটার দূরে। যেখানে এই জায়গা দেওয়া হচ্ছে সেখানেও মুসলিম আবাদি বা মুসলিম জনসংখ্যা খুব একটা বেশি নেই। তাহলে একটা বাবরি মসজিদ ধ্বংস হয়ে যাওয়ার পর যে বাবরি মসজিদ প্রতিষ্ঠা হবে, সেখানে সেই মসজিদের কাজ কি? মসজিদে একটা ঐতিহাসিক সদ, সেখানে ইসলাম ধর্মাবলম্বী মানুষের একটা গর্ব করার মতো জায়গা। সেটা যখন রিমুভ করে দেওয়া হয়েছে বা অর্থাৎ ভেঙে দেওয়া হয়েছে, তো সেই জায়গাতে একটা মসজিদ হবে 14 কিলোমিটার দূরে, সেটা নাম্বার 1 থাক। তো আমি এটা কারণে আমার মাথায় এসছে যে সব হিন্দু ধর্মাবলম্বী মানুষ তো এই বাবরি মসজিদ ধ্বংস করার সঙ্গে যুক্ত নেই। কতিপয় ব্যক্তিরা, খুব কম পার্সেন্টেজ মানুষ, অন্ততপক্ষে ইউপির 10% হিন্দুরা এই বাবরি মসজিদকে ধ্বংস করেছে। তাহলে সবাইকে কোনো দায়ী করা যায় না, বা কাউকে সেই কমিউনিটিকে কোনো অংশেই তাদের উপরে দোষারোপ আনা যায় না, আমিও আনছি না। কিন্তু আমার বক্তব্যটা হচ্ছে যে যেখানে 18 থেকে 19-20% মানুষ ওভারঅল মুসলিম মানুষ ইউপিতে বসবাস করে, তার মধ্যে আবার অযোধ্যাতে আরও পার্সেন্টেজ কমে গেছে। সেখানে 14 কিলোমিটার দূরে যদি বাবরি মসজিদ আজ হোক আর কাল হোক বা 1 বছর পরে হোক শুরু করে, বা সেখানে আবার নতুন করে সেই সদ গড়ে ওঠে, তো সেটাও যেমন সৌন্দর্য লাগবে, ভালো লাগবে, মুসলিম জনতার কাছে গর্ব হবে। একইভাবে আমি পশ্চিম বাংলায় অবাধে, ভারতবর্ষের মধ্যে একটা রাজ্য যেখানে পশ্চিম বাংলায় অবাধে ধর্মচারণ করার অধিকার এই জেলা সহ এই রাজ্যের মানুষের, সরকার সেখানে নিরাপদে সবাই ধর্ম আচরণ করুক, এটা চাই। ভারতবর্ষের সরকারও চাই, রাজ্য সরকারেরও চাই। পশ্চিম বাংলায় আমি যতটুকু তথ্য জানি, এই তথ্যর বেসিসে আমি বলছি যে একসময় আরএসএসের যে শাখা অফিস বা ব্রাঞ্চ অফিস, এই ব্রাঞ্চ অফিসের সংখ্যা ছিল 2009-10 সালে 450 মতো। আজকের দিনে আপনারা তথ্যটা ভালো করে জোগাড় করুন, সঠিকভাবে যদি তথ্যটাকে সংগ্রহ করা যায় তাহলে দেখা যাবে পশ্চিম বাংলায় আরএসএসের শাখা অফিস বা ব্রাঞ্চ অফিস হয়েছে প্রায় কত গুণ বেশি, সেটার কোনো হিসাব তথ্য সঠিকভাবে দেওয়া যাবে না। অন্ততপক্ষে সেই সংখ্যাটা 10,000 ছাড়িয়ে গিয়েছে। যেখানে 9-10 সালে ছিল, আজকে 13-14 বছরে, 15 বছরে সেই আরএসএসের শাখা অফিস কত গুণ বেড়েছে। এ নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আরএসএস যত খুশি তাদের শাখা অফিস করুক, ব্রাঞ্চ অফিস করুক, তারা আরও বেশি মন্দির করুক, পূজা অর্চনায় থাকুক। এটা তো মহান আল্লাহ তাআলা আমাদের এই বিভাজন বা এই ক্লাস তৈরি করে দিয়েছে। হিন্দু থাকবে, মুসলিম থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, সব ধর্মের মানুষ তাদের নিজের নিজের ধর্মচারণ করবে। তো আমি বলছি যে তাদের রাম মন্দির প্রতিষ্ঠা হয়ে গেছে, তো আমাদেরও বাবরি মসজিদ সেখানে প্রতিষ্ঠা পাবে। সেখানে জনসংখ্যার নিরিখে একটা মসজিদের যে প্রয়োজনীয়তা বা যেটা নামাজ পড়ার জায়গা, তার থেকেও একটা ঐতিহাসিক সদ, সেইটার স্মৃতি যাতে আবার ঠিকঠাক করে মানুষের কাছে তুলে ধরা যায়, এর জন্যই আমার মাথা থেকে বেরিয়েছে। যেহেতু ঘটনাক্রমে ইতিহাসের যে বাবর, তার ছেলের নাম হুমায়ুন কবির, তা আমারও কাকা আমার নাম রেখেছিল হুমায়ুন কবির। তা আমি আর বছর বাঁচব? আমি হার্ডলি, যদি উপরওয়ালার দয়ায়
আর 20-30 বছর এই পৃথিবীতে থাকতে পারি। আমার মা যেহেতু এখনও 97 বছর বয়সে জীবিত আছে, সচ্ছল আছে, নিজে চলাফেরা করতে পারে। তো আমার বাবা মারা গেছে 88 বছর বয়সে, আজকে আমার 62 বছর বয়স। তাহলে আমার বাবার আয়ুটা যদি আমি পাই, তাহলে দেখতে হবে যে আর 26 বছর আমি 62, 88-তে যদি যাই তাহলে 26 বছর আমি বাঁচতে পারি, যদি আল্লাহ আমাকে হায়াতে দরাজ করেন। তো আমি এই 26 বছর যদি বেঁচে থাকি বা তার কম বেশি যাই আমাকে আল্লাহ এখানে রাখুক, আমার নিজের স্বপ্ন যে ইতিহাসের বাবরি মসজিদ প্রতিষ্ঠা করেছিলেন, সেটাকে নষ্ট করে দেওয়া হয়েছে, ভেঙে ফেলা হয়েছে। তার উত্তরসূরি হিসাবে আমি একজন ইসলামিক হিসাবে, আমি বাবরের ছেলে হুমায়ুন সেই হিসাবে না, আমি বাবর যে সৌধ তৈরি করেছিল সেই সৌধটাকে মাথা উঁচু করে অযোধ্যার বুকে ছিল, সেইটার একটা পুনরাবৃত্তি এই রাজ্যের মুসলিম সংখ্যা ভারতবর্ষের মধ্যে কাশ্মীর বাদে গোটা ভারতবর্ষের যতগুলো রাজ্য আছে সবার থেকে সবাই জানে, তথ্য সবার কাছে আছে যে মুসলিম জনসংখ্যা বাংলায় প্রায় 35% এবং মুর্শিদাবাদের জনসংখ্যা প্রায় 70 উপরে। তাহলে এই 35% বাংলার মানুষের আবেগ বা একটা বাবরি মসজিদের নামকরণে যদি একটা মসজিদ হয় এবং সেই মসজিদের পাশাপাশি সেখানে একটা মেহমানখানা তৈরি করা হয় বা গেস্ট রুম, আরও পাশাপাশি মুর্শিদাবাদ জেলায় প্রচুর নার্সিংহোম, হসপিটাল, এখানে যদিও রাজ্য সরকারের পক্ষে মেডিকেল কলেজ আছে, করে দিয়েছে, তবুও মুর্শিদাবাদের এই বিরাট জনসংখ্যা, 90 লক্ষ জনসংখ্যার জেলা মুর্শিদাবাদ, এই জেলার মানুষের অত্যন্ত বিলো প্রপার্টি ল্যান্ডে যারা বসবাস করে, অর্থাৎ অত্যন্ত গরিব মানুষ, রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী তারা পাচ্ছে, তবুও কিন্তু তারা চিকিৎসা করাতে গিয়ে অনেক লাঞ্ছিত, অবহেলিত হয়। এটা আমি প্রত্যক্ষ করেছি। আমি বাস্তবটাকে দেখি এবং বাস্তবতাকে স্বীকার করে আমি দেখেছি, মনে করেছি যে একটা বাবরি মসজিদ নতুন করে যেটা অযোধ্যায় হবে সেটা নাম্বার 1 হোক, আর মুর্শিদাবাদের বেলডাঙ্গার আশপাশে যেখানে আমি লোকেশন মানে জায়গা ভেন্যু পেয়ে যাব, সেখানে আমি অন্তত 10 বিঘা জায়গা সংগ্রহ করে ট্রাস্টির নামে সেই জায়গা রেজিস্ট্রেশন করে সেখানে ট্রাস্টির পক্ষ থেকে আমরা শুধু বাবরি মসজিদ, তার সঙ্গে একটা গেস্ট রুম অর্থাৎ মেহমানখানা, তার পাশে একটা বড় করে হসপিটাল, যে হসপিটালে অত্যন্ত নিডি মানুষরা, গরিব মানুষরা, অসহায় মানুষদের ন্যূনতম পয়সায় ভালো পরিষেবা, স্বাস্থ্য পরিষেবা দেওয়া হবে। যেমন বহরমপুরের বুকে মনমোহিনী নার্সিংহোম, সেই নার্সিংহোমে আমরা দেখতে পাচ্ছি যারা পরিচালনা করে সেই সব ডাক্তারবাবুদের শ্রদ্ধা জানিয়েই বলছি যে একটা পেশেন্ট, একটা ডেলিভারি পেশেন্ট গেলে আজকের দিনে ওখানে 70,000 টাকা গুনতে হয়। একটা যে কোনো ছোটোখাটো অ্যাপেন্ডিক্সের অপারেশন করতে গেলে, আমার মেয়ের অ্যাপেন্ডিক্সের অপারেশন হয়েছে ওখানে মনমোহিনীতে, তাকেও 60,000 টাকা গুনতে হয়েছে আমার জামাইকে। তো আমাদের যাদের হয়তো একটু সচ্ছলতা আছে তারা এই টাকাটা কিছুই না, কিন্তু একটা গরিব মানুষের ছেলে যে দিন আনে দিন খায়, তার যদি একটা অ্যাপেন্ডিক্স হয় আর সেই অ্যাপেন্ডিক্সের জন্য যদি একটা অপারেশন করতে তাকে 60,000 টাকা জোগাড় করতে হয়, তার খুবই অসহায় অবস্থায় পড়ে তারা। তাই আমার চিন্তাভাবনা যে যত আধুনিক চিকিৎসা ব্যবস্থা আছে, রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী আছে এবং বিভিন্ন বেসরকারি নার্সিংহোম, হসপিটাল যারা চিকিৎসার নামে ব্যবসা করছে রোজগারের,
আশায় সেসবকে একটা দেখানোর জন্য, তাদের কাছে একটা দৃষ্টান্ত স্থাপন করার জন্য আমি আমার পরিকল্পনা, অনেক মানুষ আমাকে সাড়া দিচ্ছে যে আপনি করুন, আমরা আপনার পাশে থাকব। আমরা বিভিন্নভাবে এই আপনার যে টার্গেট, সেই টার্গেটে বা যে আপনি ঘোষণা করেছেন সেটা যাতে সঠিকভাবে আপনি বাস্তবে রূপ দিতে পারেন তার জন্য আমরা সহায়তা করব। শুধু বাংলার মানুষের আবেগের কথা ভেবে এটা করেছি, বাংলার বাইরে থেকেও অনেক সহযোগিতা করার জন্য আমাকে বিগত 10 তারিখে আমি ঘোষণা করেছি, আজকে ধরুন 16 তারিখ, এই 6 দিনে বহু আলোচনা হয়েছে, সমালোচনা হয়েছে, অনেকে বিরোধিতা করছে। আবার হিন্দু সেনার নামে মহারাজ বলেছে এখানে বিভিন্ন বিধানসভায় নাকি ভরতপুরে বেশি করে প্রায়োরিটি দিয়েছে, যেহেতু আমি বলেছি ভরতপুরটাকে বিশেষ নজর দিয়ে বলেছেন যে ভরতপুরে আমি যেখানে বসবাস করি, রেজিনগরে, সাগরদিঘিতে তিনি উল্লেখ করেছেন ওই মহারাজ যে ওনাকে নাকি দুহাতে লোকে ল্যান্ড দেওয়ার জন্য ছটফট করছে হিন্দু সব মানুষরা, যেখানে রাম মন্দির হোক। আমি বলছি মহারাজজি যে আপনারা 22শে জানুয়ারি 2024 আপনারা অনেক দিনের স্বপ্ন আপনাদের পূরণ হয়েছে। এই রাম মন্দির করতে গিয়ে আপনারা বহু রাজনীতি করেছেন, বহু ভোটে উতরিয়েছেন, দিয়ে আজ রাম মন্দিরটা প্রতিষ্ঠা করেছেন। সেই রাম মন্দির প্রতিষ্ঠার বছরেই ভারতবর্ষের পার্লামেন্টের ইলেকশনে, যেটা 2014-তে যে রেজাল্ট করতে পেরেছিলেন 282 মেজরিটি পেয়েছিলেন, 2019-এ যেটা 303, রাম মন্দির উদ্বোধন হয়ে যাওয়ার পর আপনাদের রেজাল্ট হয়ে গেল 240। এখান থেকে প্রমাণ হয়ে গেল যে আপনারা রাম মন্দিরকে ভাঙিয়ে নির্বাচন করতেন, এবং 14 এবং 19-এ বিজেপি ক্ষমতায় এসেছিল রাম মন্দিরকে সামনে রেখে। তো আমি কোনো রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এই বাবরি মসজিদের কথা উত্থাপন করিনি। আমার মনে হয়েছে আমি একজন মুসলমান হিসাবে আমাদের যে ঐতিহাসিক সৌধ একটা ভারতবর্ষের ইউপির অযোধ্যাতে খাড়া ছিল, সেটাকে যখন নষ্ট করে দেওয়া হয়েছে, তাহলে আমরা এখানে 35% আছি, এই জেলায় 70% আছি, আমরা সম্প্রীতি বজায় রেখেই চলতে চাই। নিজের নিজের ধর্মে, নিজের নিজের কর্মে আমরা ব্যস্ত থাকি। তো সেই ধর্ম এবং কর্মকে এক জায়গায় এনে হিন্দু ভাইরা আরও রাম মন্দির করুক। আগেই বললাম যে আরএসএসের শাখা অফিস বা ব্রাঞ্চ অফিস ছিল 2009-10-এ 450 গোটা রাজ্যে, আমার কাছে একদম তথ্য ছিল। আজকে সেটা 10,000 ছাড়িয়ে গেছে। তাহলে সেখানে তো আমি কোনো দিন প্রশ্নই তুলিনি বা কারো তোলার দরকারও নেই। তারা এত হিন্দুত্বর জিগির তুলে আরএসএস তার সনাতন ধর্ম বলে মানুষকে আরও বেশি উৎসাহিত করছে, আরও বেশি ধর্মের দিকে মন দিতে বলছে। আরএসএসের সেই সংগঠন তারা চালাচ্ছে, আমরা তো কোনো দিন সমালোচনা করিনি। তাহলে ভারতবর্ষের সংবিধানে তাদের যেমন এইটা অধিকার দিয়েছে সংবিধান, আমাকেও তো সংবিধান অধিকার দিয়েছে আমার মতো করে আমি নামাজ পড়ব 5 ওয়াক্ত, আমার মতো করে আমি কোরআন তেলাওয়াত করব, আমার মতো করে আমি 500 জন ছেলেকে মাদ্রাসায় কোরআন হাফেজ, কারি, মৌলানা তৈরি করব। আমি একটা মাদ্রাসারও প্রেসিডেন্ট, যেটা 44 বছর বয়স হয়েছে, পলিতাপাড়া মাদ্রাসা, সেখানকার আমি প্রেসিডেন্ট। এখানে একটা আমাদের গ্রামে টোটাল 4টে মসজিদ, আগে ছিল একটা, তারপরে ভেঙে হলো 2টো, তারপরে হয়েছে 3টে। আবার আমরা গত 3 বছর আগে একটা নতুন করে মদিনা মসজিদ দিঘির ধার সেখানে করেছি, সেই মসজিদেরও আমি প্রেসিডেন্ট। তাহলে আমি আমার মতো করে ধর্মচারণ করব, আমাকে কে বাধা দেবে? তেমনি হিন্দু ধর্মের মানুষ যারা দুর্গা পুজো করেন, কালী পুজো করেন, শিব পুজো করেন, যে সরস্বতী পুজো করেন, বিভিন্ন পুজো,
জগদ্ধাত্রী পুজো করেন, তারা এখন রাম ভক্ত হয়েছেন, রামের পুজো করবেন, তা আমার বাধা দেওয়ার কি আছে? তো সেই রামের এখানে ওনাকে বলেছি, উনি আমার ঘোষণার পরে উনি 48 ঘন্টার মধ্যে ঘোষণা করে দিলেন যে ওনাকে নাকি জমি দেওয়ার জন্য। ঘুম থেকে ওনাকে স্বপ্ন দেখিয়েছে যে সাগরদিঘি, ভরতপুরের, রেজিনগরের মানুষরা জমি নিয়ে ওনাকে দিচ্ছেন। তা আমি বলছি, মহারাজজি আপনি শুধু 3টে বিধানসভায় না, আপনি 22টা বিধানসভাতে 22টা রাম মন্দির করুন, আমাদের তরফ থেকে স্বাগতম এবং অভিনন্দন। এবং যদি আমাদের কখনো এই ক্ষুদ্র লোককে আপনাদের মন্দিরের ব্যাপারে কোনো সমস্যা হয়, সমস্যা আসে, কেউ সমস্যার কথা আপনাদেরকে তুলে ধরে, আমাদের দৃষ্টিতে আসবেন, আমরা সগৌরবে আপনাদের মন্দির কমিটির পাশে থাকব, আপনাদের মন্দির করতে সাহায্যর হাত বাড়িয়ে দেবো। আচ্ছা, তার মানে দাঁড়ালো যেটা, হ্যাঁ, রাম মন্দির হোক, জেলায় জেলায় হোক, ব্লকে ব্লকে হোক, কোনো তাতে যায় আসে না বিধায়কের। হ্যাঁ, যদি আপনার দলের থেকে বা আপনার কাছের কোনো লোক যদি বাধা দেয়, যদি ধরুন আপনার দল থেকেই যদি আপনাকে বলে, তখন আপনি কি করবেন? এসব আনএক্সপেক্টেড কোশ্চেন করার কোনো মানে হয় না, কারণ আমি 6 দিন অতিক্রান্ত হয়ে গেছে। আমি এই কথাটা গোটা রাজ্যের মানুষ জেনে গেছে, গোটা ভারতবর্ষের ন্যাশনাল চ্যানেলগুলোও এটা নিয়ে খবর করেছে, হিন্দি থেকে শুরু করে বিভিন্ন মিডিয়া। তো এখন পর্যন্ত আমাকে দলের সর্বোচ্চ নেত্রী বা আমার নেতা মমতা ব্যানার্জি, নাম্বার 2 অভিষেক ব্যানার্জি, এই দুজনই তো আমার দলের সর্বময় নেতা নেত্রী। তা তেনারা আমাকে এখনো পর্যন্ত কোনো কিছু বলেননি। যদি তিনারা ডেকে বলেন তখন সে কথা ভাবা যাবে, যে তিনাদের যদি কোনো উপযুক্ত সাজেশন থাকে বা কোনো বক্তব্য থাকে, আমি সেটা মিডিয়ায় কেন বলবো? আমি এটা মিডিয়ার মধ্যে আনতে চাইছি না। যদি এই ধরনের কোনো প্রস্তাব বা এই ধরনের কোনো বক্তব্য বলেন, তখন সময়ে যথাযোগ্য জায়গায় আমি তেনাদেরকে আমার মতামতের পক্ষে যাতে আমি থাকতে পারি, সেটা তেনাদেরকে বোঝাবার চেষ্টা করব। এছাড়া আমার কি বলার থাকতে পারে? অসংখ্য ধন্যবাদ। বিধায়ক সাহেব পরিষ্কার করে বললেন, হ্যাঁ, রাম মন্দির হোক, ব্লকে ব্লকে হোক, কিন্তু বাবরি মসজিদ মুর্শিদাবাদের বুকে হবে। তার কারণ শুধুমাত্র অযোধ্যা নয়, পশ্চিমবঙ্গের বাকি যে জেলা থেকে তারাও যাতে মুর্শিদাবাদে আসে বাবরি মসজিদ দর্শন করতে, তার জন্য উনি বাবরি মসজিদের সঙ্গে সঙ্গে একটা ট্রাস্টি বোর্ড গঠন করতে চান। এবং ট্রাস্টি বোর্ড গঠন করার পর সেখানে একটা গেস্ট রুম একটা থাকবে, এবং সব থেকে বড় কথা, সেখানে হাসপাতাল একটা থাকবে, যেটা গরিব দুঃখী যারা জনসাধারণ তারা যাতে চিকিৎসা করতে পায়, তারা যাতে বড় বড় হাসপাতাল বা নার্সিংহোম যেখানে আছে সেখানে যেটা একটা টাকার মেশিনের একটা খেলা হয়, তার হাত থেকে যাতে রেহাই পান। এটাই হচ্ছে বিধায়ক হুমায়ুন কবিরের মূল টার্গেট, যে বাবরি মসজিদের সঙ্গে সঙ্গে গরিব যারা জনসাধারণ, গরিব যারা মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদের রোগ হলে সেখানে চিকিৎসা করতে পারে। মুর্শিদাবাদের রেজিনগর থেকে স্বপন কারিকর, মুর্শিদাবাদ টুডে।